স্বাগত পূর্বাচল রিজেন্টাল সংবাদ সংলাপে। সঙ্গে আছেন নিরঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। প্রথম আমরা সেরে নিতে চাই, পরিচয় করবো। আমাদের সাথে আছেন জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। স্বাগত আপনাকে। আমাদের সাথে আছেন ডক্টর আশিকুর রহমান, অর্থনীতিবিদ, PRI। স্বাগত আপনাকেও। আমাদের সাথে আছেন জনাব শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব, LDP। স্বাগত আপনাকেও। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই আমাদের রাজনীতি নিয়ে। যেভাবে আমরা কথা বলছিলাম, রাজনীতিতে এক ধরনের আমরা দেখছি যে সেই যে তাপ থেকে আমরা বের হয়ে এসেছি, সেই জায়গায় আমরা স্বস্তিতে আছি। বিরোধী দল আন্দোলনের কথা বলছে, অন্যদিকে সরকারি দল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা বলছে, বা তারাও রাজনীতির কথাই বলছে, কিন্তু ঠিক তার বাইরে মাঠে রয়েছে কিন্তু উপজেলা নির্বাচনের নিয়েই সরকারি দল বিরোধী দলের আলোচনা। সাধারণ সহনাগরিক আমাদের যারা, তারা কিন্তু এখন নির্বাচনী উত্তাপেই রয়েছেন। এর মধ্যে দিয়ে আজকের আয়োজন, আজকের কথা বলা, আজকের টক শো। আমি যেতে চাই মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, আপনার কাছে। ধন্যবাদ। মাঠের চিত্রটি কি রাজনীতির? প্রথমেই বলবো যে আসলে মাঠের চিত্র রাজনীতির শান্তিময়, শান্তিপূর্ণ। এটা হচ্ছে একটা আশাব্যঞ্জক ব্যাপার যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে যে আশঙ্কা বা উদ্বিগ্ন অবস্থা দেশের মানুষ আশা করেছিল বা যে ধরনের উৎকণ্ঠা ছিল, সেটা কিন্তু আমাদের বর্তমান সরকারের নেতৃত্বে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশের পরিবেশটা যে শান্তিপূর্ণ আমরা রাখতে পেরেছি এবং দেশের মানুষকে যে আমরা নিরাপত্তা প্রদান করতে পেরেছি, তার জন্য আর কি আমরা দেশের সকল মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকলের সহযোগিতা এবং জনমতটা সেটার পক্ষে তৈরি হয়েছিল বলেই এই নতুন সরকারকে স্বাগত জানিয়ে দেশের সকল জনসাধারণ তাদেরকে সহযোগিতা করছে বলেই সেই শান্তিপূর্ণ অবস্থা আমরা রাখতে পেরেছি। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দল যারা এই বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় বিভিন্ন সময়ে সরকার পরিচালনা করেছে, তাদের যারা বিগত 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি, যে সকল অজুহাতে, যে সকল যুক্তি এবং যে সকল ব্যাখ্যা তারা দিয়েছিল, রাজনীতির ব্যাখ্যা যেগুলো দিয়েছিল যে নির্বাচনে অংশ না নেওয়ার বিপক্ষে, তো সেই সকল কারণগুলি তারা পেছনে ফেলে এবং সেই সকল কারণগুলি যে অযৌক্তিক ছিল সেটাকে প্রমাণ করে তারা উপজেলার নির্বাচনে যে অংশ নিয়েছে, অর্থাৎ বাংলাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য আরো রাজনৈতিক দল, তারা যে অংশ নিয়েছে, 19 দলীয় জোটের সকল দলই প্রায় আর কি, যাদের অস্তিত্ব রয়েছে বা যাদের অবস্থান রয়েছে, তারা অংশ নিয়েছে উপজেলা নির্বাচনে এবং একটি অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা জনগণকে উপহার দিতে পেরেছি এবং প্রায় অর্ধেকের মতো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জয় পরাজয় যে দলই জিতুক, যে দলই যে প্রার্থী পরাজিত হোক, কিন্তু সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিগত 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদের নির্বাচনকে বৈধতা দেওয়া, এই সরকারের সকল কার্যক্রমকে সমর্থন জানানো, এই সকল কার্যক্রমের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সুষ্ঠু গণতান্ত্রিক ধারা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগটা আমরা পেয়েছি। সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই এবং বাংলাদেশে যে আমাদের দেশের সকল মানুষের একটা অভিমত ছিল যে একটা দীর্ঘমেয়াদী একটি দলের নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদী যদি সরকার পরিচালনার সুযোগ আমরা পাই, তাহলে আমরা বাংলাদেশকে একটি নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তো যে লক্ষ্যটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে একটি উন্নত মধ্যম আয়ের, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, যে রূপকল্প দিয়েছিলেন 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনের আগে, সেই রূপকল্প বাস্তবায়নের জন্য আমরা যে আবার দ্বিতীয় মেয়াদে জনগণ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে এই 5 বছরে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে দেশের মানুষের সেবা করতে চাই। ধন্যবাদ। জনাব শাহাদাত হোসেন সেলিম, শুনছিলেন। হ্যাঁ, ধন্যবাদ জনাব অঞ্জন রায়। আপনার মাধ্যমে সকল দেশে বিদেশের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, আমি তার সাথে বেশ কিছু অংশে দ্বিমত পোষণ করছি। সর্বশেষ যিনি যে কথা বলেছেন, জনগণ ওনাদেরকে সুযোগ দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার কথা, এখানে জনগণের সুযোগের কোনো সুযোগই ছিল না জনগণের। জনগণ আসলে রাষ্ট্র পরিচালনায়, সরকার গঠনে জনগণ অংশগ্রহণ করতে পারেনি এবং জনগণের অংশগ্রহণের জন্য আমরা কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছি। আপনি আজকে যেটা বলছেন যে এক ধরনের স্বস্তি বাতাস বইছে, এক ধরনের স্বস্তি অবস্থার মধ্যে আছে, এটা কিন্তু একটা বড় ধরনের অনিশ্চয়তার দিক নির্দেশনাই। কিন্তু আজকের এই আমরা কখনোই নিশ্চয়তা ছিলাম না। আমরা এই অনিশ্চয়তাটাকে আমরা ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানিয়ে দেশটাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিলাম। তো এখন সার্বিকভাবে সেটা হলো যে এই যে এক ধরনের স্বস্তি, এই যে একজন রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশ, এটা থাকবে না যদি না এই যত দ্রুত সম্ভব আমরা একটি
নির্বাচনের ব্যাপারে ঐক্যমত পোষণ করব। আমরা এইভাবে ধরেন একটা ভোটারবিহীন, প্রার্থীবিহীন একটা নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে সরকার খুব বেশি দূর আগাতে পারবে এটা আমি মনে করি না। কারণ যে নির্বাচন হয়ে গেছে এখানে 3 ক্যাটাগরির আপনার সংসদ সদস্য আজকে আপনার আছেন। তাদেরকে ধরেন জনগণ কাউকে বলছেন অটো এমপি, যারা অটোমেটিক্যালি এমপি হয়ে গেছেন কোনো ভোট ছাড়া, কাউকে বলছেন কাটা এমপি, যিনি ভোট কেটে আপনার এমপি হয়েছেন, আর কাউকে বলছেন রিলিফের এমপি। ওই রিলিফ বলতে ধরেন অনেকেই ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার মতো যোগ্যতা তো মানে ছিলই না, এবং আরো অনেকে আছে যারা ধরেন অতীতে নির্বাচন করে 200-300 ভোট পেয়েছেন, তারা এমপি হয়েছেন। তো 3 ধরনের এমপি, এই 3 ধরনের এমপিকে নিয়ে সরকার পরিচালনা করে সরকার একটি স্থিতিশীলতা মানে উপহার দেবেন এটা বিশ্বাস করি না। আর অর্থনীতিতে আপনার রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, এক ধরনের অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগ করছেন না, আপনার ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদেরকে ছাঁটাই করছেন। যেসব আপনার ছাঁটাইয়ের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের একটা তালিকা প্রণয়ন হয়ে যাচ্ছে, ছাঁটাইয়ের নোটিশ এসে গেছে। আমার নিজের প্রতিষ্ঠান নিয়ে আমি অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। আপনি জানেন যে বাংলাদেশের পৃথিবীর বুকে সবচেয়ে কষ্টকর আপনার কাজ হলো যে ব্যবসা করা। আপনি আজকে এখানে অ্যাঙ্কর হিসেবে অত্যন্ত সফলতার পরিচয় দিচ্ছেন, এবং আপনার নিঃসন্দেহ লক্ষ্য যে ভবিষ্যতে আপনি অ্যাঙ্কর হিসেবে আরো সফল হওয়ার জন্য। কিন্তু আপনি ব্যবসা করতে বাংলাদেশের একটু নামেন, একটা ট্রেড লাইসেন্স করতে গিয়ে একটা মানে না, আপনি একটু নেমে দেখুন, মানে একটা ট্রেড লাইসেন্স করতে গিয়ে, একটা ইআরসি আইআরসি করতে গিয়ে আপনি হয়রানি কাহাকে বলে, উহা কত বড় কি কি উদাহরণ সহকারে আপনি বুঝতে পারবেন। সেই অবস্থার মধ্যে দিয়ে আপনার এই অনিশ্চয়তাকে কাটিয়ে একটা নিশ্চয়তা পরিবেশ সৃষ্টি করাটা খুব বেশি যে কষ্টকর এটা নয়। আমরা চাই অচিরেই এই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। তথ্য প্রযুক্তিতে ভরপুর একটি রাষ্ট্র হোক, এই স্বপ্ন আমরা দেখতে চাই। ডক্টর আশিকুর রহমান, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি যদি মূল্যায়ন করেন সময়টিকে। না, ধন্যবাদ অঞ্জনদা। প্রথমে আজকে মুক্তিযোদ্ধার মাস এবং স্বাধীনতার মাস, প্রথমে শ্রদ্ধা জানাবো সকল মুক্তিযোদ্ধাদের প্রতি যারা তাদের একটি আনডাইং কমিটমেন্টের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। শ্রদ্ধা জানাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি একটি আনকম্প্রোমাইজিং লিডারশিপের মাধ্যমে হ্যাজ এমানসিপেটেড মিলিয়ন্স ফ্রম সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ। যে দুটি কথা আসলো এই টেবিলে, তাকে আমি একটু বড় লেন্সে দেখি। এই দেশটি যখন when we founded বাংলাদেশ, when Bangladesh was founded, এটা 4টি প্রিন্সিপাল ছিল। একটি ছিল সোশ্যালিজম, একটি ছিল ডেমোক্রেসি, একটি ছিল সেকুলারিজম, এবং একটি ছিল ন্যাশনালিজম। আমি ডেমোক্রেসির লেন্স নিয়ে যদি কথা বলি, আমি বিনয়ের সাথে বলতে চাই যে দুটি মত এখানে প্রকাশ করা হয়েছে, আমি দুটার সাথেই বিনয়ের সাথে ডিসএগ্রি করি। কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট প্যারাসিটামল দ্বারা হয় না। 5ই জানুয়ারির নির্বাচনও এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না, বা সেলিম সাহেবরা যে নির্বাচনটা চাচ্ছেন সেই নির্বাচনও এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না। সত্যিকার অর্থে যদি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে উই হ্যাভ টু গো ব্যাক টু দি বেসিক্স। এই গণতন্ত্রের বেসিকটা কি, i.e. a government by discussion। কিন্তু আমি বিনয়ের সাথে বলবো যে যেই ডিসকাশনটা আমরা এই টকশোগুলিতে দেখি, সেই ডিসকাশনটা রাজনৈতিক পথে বা পার্লামেন্টে গত 23 বছর আমরা দেখিনি। আমরা এমন একটি পার্লামেন্ট দেখেছি গত 23 বছরে যেখানে অ্যাবসোলিউট কনসেন্ট্রেশন অফ পলিটিক্যাল পাওয়ার যারা জিতেছেন, আর অ্যাবসোলিউট আইসোলেশন অফ পলিটিক্যাল পাওয়ার যারা হেরেছেন। আমি এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে 2001, যেখানে একটি বড় দল 40% ভোট পেয়ে মাত্র 20% পার্লামেন্টারি সিট পেয়েছেন। আপনি এমন একটি পার্লামেন্টকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন যে পার্লামেন্টে আইন দ্বারা গণতন্ত্র হত্যা হয়েছে, যেটা আর্টিকেল 70। অর্থাৎ আমার মূল বক্তব্যটা হচ্ছে যে একটি ফান্ডামেন্টালি ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা নন ডেমোক্রেটিক, তার মাধ্যমে গণতন্ত্র বাঁচিয়ে রাখা যাবে না। শুধু নির্বাচনের মাধ্যমে পৃথিবীতে কোথাও গণতন্ত্র বাঁচেনি, পৃথিবীতে কোথাও গণতন্ত্র বাঁচবে না। ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য কোর প্রবলেম। কিন্তু সেই কোর প্রবলেম নিয়ে না বিরোধী দল কথা বলছে, না সরকার। কেউ আত্মতৃপ্তি বা কেউ হতাশা। আত্মতৃপ্তিরও জায়গা নেই, হতাশারও জায়গা নেই। গণতন্ত্রকে বাঁচাতে হলে উই হ্যাভ টু গো অ্যান্ড আস্ক দ্য ডিফিকাল্ট কোয়েশ্চেন, যে কি সাংবিধানিক পরিবর্তন হলে
গণতন্ত্র বাঁচতে পারে এই দেশে। কোন কোন ডোরওয়ে খুলে দিলে দুইটি দল, দুইটি প্রধান রাজনৈতিক শক্তি আবারও কথা বলা শুরু করতে পারে। উপজেলা নির্বাচনের যে আংশিক ফলাফল আমরা দেখলাম, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি উপজেলা নির্বাচন অবশ্যই এটা পজিটিভ স্টেপ। 88 সালে এরশাদ সাহেব সূচনা করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে 2 বার উপজেলা নির্বাচন হয়েছে এবং এটি একটি পজিটিভ স্টেপ। কিন্তু যেই জায়গায় উপজেলা নির্বাচন নিয়ে আমার 2টি রিজার্ভেশন আছে, একটি পলিটিক্যাল এবং একটি অ্যাডমিনিস্ট্রেটিভ। পলিটিক্যাল হচ্ছে যে আমাদের যে সেকেন্ড প্রিন্সিপালটা ছিল দেশের, সেকুলারিজম, অর্থাৎ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই জায়গাটায় আমার মনে হয় আমরা উপজেলা নির্বাচনটাতে একটি ভয়ঙ্কর দিকে আগাচ্ছি। এবং সেটা হচ্ছে যে একটি বড় দল, একটি ডানপন্থী শক্তি, তারা নিজেদের ক্যালকুলেশনে একটি সাম্প্রদায়িক শক্তিকে এই উপজেলা নির্বাচনে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে। 20টি উপজেলা চেয়ারম্যান, 55 ভাইস চেয়ারম্যান এবং 19 জন ওমেন ভাইস চেয়ারম্যান জামাতের এনে একটি ডানপন্থী রাজনৈতিক শক্তি, যেটা পৃথিবীর সব দেশে আছে, সাম্প্রদায়িক ডানপন্থী রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্ট্যাবলিশ করে দিচ্ছে। এটি অনেক বড় একটি দুর্ভাগ্য। আরেকটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রিটিসিজম। আমরা 2009-তে যেখানে উপজেলায় দাঁড়িয়েছিলাম, আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। নির্বাচনের মাধ্যমে যেভাবে গণতন্ত্রকে শুধু নির্বাচন দিয়ে বাঁচিয়ে রাখা যায় না, উপজেলাকেও শুধু আপনি নির্বাচন দিয়ে বাঁচিয়ে রাখতে পারবেন না। উপজেলা এক্সপেন্ডিচার অ্যাজ আ পার্সেন্টেজ অফ এন্টায়ার পাবলিক এক্সপেন্ডিচার যদি আপনি দেখেন, ইজ লেস দেন 1%। এমপিরা তাদের জায়গায় থেকে উপজেলা চেয়ারম্যানকে কখনো তার অটোনমি দিচ্ছে না। এই ফান্ডামেন্টাল কনফ্লিক্টগুলি যদি আপনি না অ্যাড্রেস করেন, তাহলে শুধু নির্বাচন দিয়ে, শুধু নির্বাচনের লেন্সে সবকিছুকে এভ্যালুয়েট করে আপনি একটি ইনস্টিটিউশনকে বাঁচাতে পারবেন না। মাননীয় প্রতিমন্ত্রী, এখানে সেলিম ভাই যে ব্যাপারটা বলেছেন যে ব্যবসা, আমি বলবো যে আজকে কয়েকটা জাতীয় দৈনিকে দেখলাম যে আমাদের বাংলাদেশ অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং ব্যবসায়ীরা এখন আশায় বুক বাঁধছে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির প্রবৃদ্ধি যেটা আছে সেটাও বৃদ্ধি পেয়েছে। আমাদের কিন্তু আমাদের যে রিজার্ভ সেটিও প্রায় 19.5 বিলিয়নে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে সব সূচকে আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন সেলিম ভাইয়ের এই হতাশা, আমি জানি না ওনার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানের হতাশা নাকি দেশের অর্থনীতির হতাশা। কারণ বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের মূল লক্ষ্যটা থাকবে, সরকার তো ব্যবসা করে না, সরকার সবসময় ব্যবসা ক্ষেত্র প্রস্তুত করে দেয়, ব্যবসা বান্ধব হবে। তো আমি বলবো যে আমাদের 2009 থেকে শুরু করে এখন পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে বাংলাদেশ এগিয়ে যায়নি, পিছিয়ে গেছে, এরকম কিছু নাই। বরঞ্চ যেটা হয়েছে যে বাংলাদেশে বিগত 30 বছরের যে শ্রম নির্ভরতা, সেটাকে আমরা আস্তে আস্তে কিন্তু পরিবর্তিত আকারে এখন আস্তে আস্তে আমরা একটি প্রযুক্তি এবং জ্ঞান নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ব্যাপার। এবং আপনি যদি লক্ষ্য করেন যে এই যে ব্যবসা বান্ধব সরকার এবং নতুন নতুন যে ক্ষেত্রগুলো তৈরি করা, আপনি জনশক্তি রপ্তানি বলুন, বিভিন্ন উৎপাদন বৃদ্ধি বলুন, এবং পাশাপাশি যে প্রযুক্তির যে নির্ভরতা, এটাও কিন্তু আমরা বৃদ্ধি করেছি। কোন সূচকেই আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ স্বাধীনতার আজকে 43 বছর পরে এসে নতুন যে প্রযুক্তিকে আমন্ত্রণ জানানো এবং প্রযুক্তির নির্ভরতা বাড়িয়ে জনগণের প্রান্তিক জনগোষ্ঠীকে যে সেবা দেওয়া, আপনি ধরুন 4,500 ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র, আপনি ধরুন যে বিদ্যালয়গুলিতে প্রযুক্তি ল্যাবগুলো, কম্পিউটার ল্যাবগুলো প্রতিষ্ঠা করা, কিংবা আপনি ধরুন যে আউটসোর্সিং এর মাধ্যমে দেশের অর্থনীতিকে কন্ট্রিবিউট করা। আমাদের এই মুহূর্তে ভিজিবলি মোর দেন $100 মিলিয়ন আমরা আয় করছি। এর বাইরে ইনভিজিবল যেটা আছে ব্যবসা, সেই সবকিছু মিলিয়ে মোর দেন $200 মিলিয়ন কিন্তু আমাদের আয় হচ্ছে। এবং এই মুহূর্তে আমি যেই তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, সেইটার আমি শুধু একটা তথ্য আপনাকে দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য স্থির করেছি, সেই লক্ষ্য কিন্তু আগামী 5 বছরের মধ্যে এই আউটসোর্সিং এর পরিমাণটা $1 বিলিয়ন নিয়ে যাওয়া। তো এগুলো কি সেলিম ভাইয়ের চোখে কি এগুলো বৃদ্ধি নয়, এগুলো কি কমে যাওয়া, নাকি আপনি কোন সুযোগে দেখাবেন যে আমাদের ব্যবসা বাণিজ্য কমে গিয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে ভোটের যদি বিষয় আসেন, বাংলাদেশের ইতিহাসে যে 10টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই 10টা জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের পথে যে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে কোন কোন নির্বাচনকে আপনি, কতগুলো নির্বাচনকে আপনি সাধুবাদ জানাবেন, স্বাগত জানাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেগুলোকে সমর্থন করবেন, আর কোন কোন নির্বাচনকে আপনি বর্জন করবেন? তো সেই সকল নির্বাচনে যদি তুলনামূলক আপনি রাজনৈতিক বিতর্ক করেন, তাহলে আমি বলবো যে এখানে
বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তাদের বয়কটের ফলে যে রাজনৈতিকভাবে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, সেটা বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং তার মেধাসম্পন্ন নেতৃত্বের কারণে, তার সাহসী নেতৃত্বের কারণেই বাংলাদেশের গণতন্ত্র আজকে সুরক্ষিত এবং বাংলাদেশের অর্থনীতিতে আজকে গতি এসেছে। আর শান্ত ভাই যেটা বলেছে, আশিকুর রহমান শান্ত ভাই যেটি বলেছেন যে এই উপজেলা নির্বাচন, হ্যাঁ উপজেলা নির্বাচন, এই উপজেলার প্রবর্তন অর্থাৎ এই যে সাব ডিস্ট্রিক্টটাকে আরো তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়ার, এর জন্য আমি সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে আমি ধন্যবাদ জানাবো। তার অনেক কাজের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু উপজেলা পদ্ধতি প্রণয়নটাকে আমাদের দেশের আমি মনে করি যে প্রায় শতভাগ মানুষই সমর্থন করে। বিশেষ করে আমি একটা উপজেলা সদরের সন্তান, আমি একটা সিংড়ার উপজেলার ছেলে, অতএব আমার মধ্যে কিন্তু ওই সময় একটা শহরের বসবাস করার একটা আত্মতৃপ্তি ছিল। তখন আমার মধ্যে একটা গর্ব অনুভব করেছিল যে আমরা সিংড়া উপজেলাবাসী। এখন আমার কথা হচ্ছে, ওই সময় আমার মনে আছে যে যখন 92 সালে যখন বিএনপি যখন সরকার গঠন করে, তখন 92 সালে যখন উপজেলা পদ্ধতিটা বাতিল করে দেয় সংসদে, আজকে কিন্তু উপজেলায় নির্বাচনে অংশ নিচ্ছে তারা। আজকে কিন্তু উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তারা বলছে জনগণের জন্য কাজ করবে, জনগণের জন্য সেবা করবে, এই উপজেলা নির্বাচনে তারা ভোট চাইছেন। আমি তো বিনয়ের সাথে বিএনপির নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোন নৈতিক অধিকার বলে তারা আজকে উপজেলা নির্বাচনে নিজেদের দলের প্রার্থীর পক্ষে ভোট চায়। কারণটা হচ্ছে 92 সালে তারা যে যে কারণ দেখিয়ে উপজেলা বাতিল করেছিল সংসদে। সেই সময় আমার মনে আছে, আমি তখন ক্লাস 6 বা 7 পড়ি, তখন আমার মনে আছে যে উপজেলা বাতিল হওয়ার পরে সারা বাংলাদেশের শোকের ছায়া নেমে এসেছিল। এবং আমি একটা উপজেলা সদরের ছেলে হিসেবে সেই সময় কোর্ট উঠে নাটোরে চলে গিয়েছিল। আমার এলাকাবাসী সারা বাংলাদেশে এরকম 500 উপজেলার, তারা কিন্তু সেই সময় কিন্তু সেই এলাকার অর্থনৈতিক গতি 10 বছর পিছিয়ে গিয়েছিল। 10 বছর না, এটা 100 বছরে আপনি সেটাকে ফিরিয়ে আনতে পারবেন না। এই যে বারবার রাজনৈতিক সিদ্ধান্ত ভুল নেওয়ার ফলে দেশের অর্থনীতি বারবার পিছিয়ে গেছে, কাদের কারণে? 92 উপজেলা বাতিল ভুল ছিল, সেটি আমরা এসে 2009 সালে আবার প্রবর্তন করেছি, উপজেলা ভোট দিয়েছি, দ্বিতীয়বারের মতো হচ্ছে। এখন বলছেন কি আপনি উপজেলায় বরাদ্দ কম, ডক্টর আশিকুর রহমান শান্ত বলেছেন, বা ক্যাপাসিটি। আমি এখানে ছোট্ট করে বলতে চাই, একটা উপজেলায় 27টা মন্ত্রণালয়ের কাজ হয় এবং উপজেলা চেয়ারম্যানরা যদি সফল না হতেন তাহলে এই সংসদে, 10ম জাতীয় সংসদের নির্বাচনে প্রায় 100 জন উপজেলা চেয়ারম্যান কিন্তু সংসদ সদস্য এই সংসদে এসেছেন। এবং সেলিম ভাইকে আমি বিনয়ের সাথে বিরোধিতা করব, মাননীয় সংসদ সদস্য হিসেবে জনগণের ভোট নিয়ে যারা সংসদে আসছেন, জনগণের কথা বলছেন, জনগণের কাজ করছেন, তাদের কতখানি যোগ্যতা অযোগ্যতা রয়েছে এই বিষয়ে প্রশ্ন তোলার অধিকার আমাদের কারণেই। কারণ জনগণ ভোট দিয়ে তাদেরকে পাঠিয়েছে, তারা মেম্বার হতে পারে কিনা বা চেয়ারম্যান হতে পারে কিনা সেটি তো আর তাদের তো ফলাফলের উপরই নির্ভর করে। তবে আমি বলবো যে যার যার সম্মানটা আমরা যেন দিতে শিখি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি দেখছি যেন সেলিম প্রচুর নোট করেছেন, আমরা তার আলোচনা আসবো, কিন্তু নিয়ম মাফিক একটি বিরতি রয়েছে আমাদের, খুবই ছোট্ট বিরতি। দর্শক প্রত্যাশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন।